আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা সেকেন্ড সেমিস্টার জেনারেল, তাদের জন্য ক্লাস, অনলাইন ক্লাস। তোমাদের সাথে আগের ক্লাসে দেখা হয়েছিল, তখন আমরা শিবরাজ বিজয় নিয়ে আলোচনা করেছিলাম। এই শিবরাজ বিজয় সম্পর্কিত দ্বিতীয় ক্লাস এটি। এখানে আমরা দেখব যে শিবরাজ বিজয়ের মূল কাহিনী, মূল আখ্যান ভাগ কি ছিল। তো আমরা প্রথমে একটুখানি মনে করিনি যে শিবরাজ বিজয় আধুনিক কালে লেখা সংস্কৃত গদ্য সাহিত্যের এক অনুপম নিদর্শন, যে নিদর্শন আধুনিক কালেও যে সংস্কৃত ভাষায় গদ্য লেখা হয়েছে, আধুনিক কালেও যে সংস্কৃত ভাষায় সাহিত্য চর্চা যথেষ্ট আহ, প্রবাহিত আছে, সেই ধারা তারই পরিচয় বহন করে। তো এই শিবরাজ বিজয়ের রচয়িতা অম্বিকা দত্ত ব্যাস। অম্বিকা দত্ত ব্যাস এই শিবরাজ বিজয়ের রচয়িতা। তিনি আরো অনেক গ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে শিবরাজ বিজয়ও অন্যতম। শিবরাজ শিবাজি মহারাষ্ট্রের বীর পুত্র, বীর সন্তান শিবাজি, মারাঠা বীর বলা হয়। এবং তৎকালীন ভারতবর্ষে দিল্লির মসনদে আসীন ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম একজন সম্রাট ঔরঙ্গজেব, যাকে আমরা অবরঙ্গজেব নামে এই গদ্যে দেখতে পাবো। সেই অবরঙ্গজেব এবং শিবরাজ, আমরা ইতিহাসে দেখেছি যে ঔরঙ্গজেবের সঙ্গে কিভাবে শিবাজির যুদ্ধ হয়েছিল, বা কিভাবে বৈরিতা, এবং কিভাবে তিনি মহারাষ্ট্রকে রক্ষা করেছিলেন, কিভাবে শিবাজি যখন নজরবন্দি ছিলেন, বন্দী ছিলেন, তখন কিভাবে তিনি পলায়ন করেছিলেন, ইত্যাদি নানা রকম ঘটনা আমরা ইতিহাস পড়াকালীন পড়েছিলাম। এখন অম্বিকা দত্ত শিবরাজ বিজয়ে সেই সমস্ত কাহিনীকে আধার করেই একটি আখ্যান গড়ে তুললেন। সেই ইতিহাসকে আশ্রয় করেই, সেই ঐতিহাসিক কাহিনীকে আশ্রয় করেই একটি আখ্যান তিনি গড়ে তুললেন। সেখানে প্রথমেই প্রথম নিঃশ্বাস, এখানে নিঃশ্বাস মানে হচ্ছে অধ্যায়, এখানে নিঃশ্বাস মানে অধ্যায়। তো প্রথম নিঃশ্বাসে প্রথমেই তিনি সূর্যের স্তুতি করেছেন। সূর্যের স্তুতি করেছেন, এটাকে মঙ্গলাচরণ বলা যেতে পারে। যে কোনো কার্যের শুরুতেই মঙ্গলাচরণ প্রাচীন ভারতীয় একটি অতি অপরিহার্য পরম্পরা। যে কোনো কার্যের শুরুতেই হোক, তো সাহিত্য তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন সাহিত্যে আমরা দেখেছি প্রথমেই একটি মঙ্গলাচরণ করা হয়। তো শিবরাজ বিজয়ে সেই মঙ্গলাচরণ করা হয়েছে সূর্যের স্তুতির মাধ্যমে। তারপর আমরা সেখানে দেখতে পাচ্ছি যে গুরু সেবা পটু, অর্থাৎ গুরুকে সেবা করতে খুব দক্ষ, আচার্যকে সেবা করতে অত্যন্ত দক্ষ, এরকম একজন গৌরবর্ণের ব্রাহ্মণ বালক, গৌরবর্ণ ফর্সা, গৌরবটু ব্রহ্মচারী, যবনের কবল থেকে একটি ব্রাহ্মণ কন্যাকে উদ্ধার করে অনেক রাত পর্যন্ত তাকে সান্ত্বনা দিয়েছে, আশ্রমে নিয়ে এসে তার সেবা করে তারপর ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা দেখেছি যে, দেখবো যে একটি যবনের হাত থেকে একটি ব্রাহ্মণ কন্যাকে, যবন জাতি, তাদের হাত থেকে একটি ব্রাহ্মণ কন্যাকে উদ্ধার করে অনেক রাত পর্যন্ত তাকে সান্ত্বনা দিয়ে তার সেবা করে তারপর ঘুমোচ্ছিল।
তাই সকালবেলা সে দ্রুত উঠতে পারেনি, সকালবেলা সে তাড়াতাড়ি উঠতে পারেনি। যদিও তার সহপাঠী অর্থাৎ গৌরবর্ণের সঙ্গেই একসঙ্গে আশ্রমে থাকে। এটা একটা আশ্রমের চিত্র আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, একটি আশ্রমের চিত্র আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তা আশ্রমে আরো অনেকেই আছে। তা গৌরবটুর একজন সহপাঠী অর্থাৎ বন্ধু, তার নাম হচ্ছে শ্যাম বটু। সে গুরুর অর্থাৎ আশ্রমের যিনি আচার্যদের, ওদের যিনি শিক্ষাগুরু, তাদের প্রাতঃকালীন সন্ধ্যার সমস্ত সামগ্রীর ব্যবস্থা করে দিচ্ছে। সকালবেলার গুরু সন্ধান্বিক করবেন, তার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিস জোগাড় করে দিয়েছে। দুই ব্রহ্মচারী, এই গৌরবটু এবং শ্যাম বটু, অর্থাৎ গৌরসিংহ ও শ্যাম সিংহ, এদের আমরা বটু ব্রাহ্মণ। তো গৌরসিংহ ও শ্যাম সিংহ যখন কথাবার্তা বলছিলেন যে ঘুম থেকে উঠে তারা দুজন গুরুর সন্ধান্বিকের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা জোগাড় করছিল, ফুল, বন থেকে ফুল, ফল ইত্যাদি সব জোগাড় করছিল, তখন তারা কথাবার্তাও বলছিল পরস্পরের মধ্যে যা হয়। ঠিক সেই সময় তারা এক মহামুনিকে, এক মহা ঋষিকে পাহাড়ের শিখর থেকে নামতে দেখল। পাহাড়ের শিখর থেকে, পাহাড়ের শীর্ষদেশ, সেই শীর্ষদেশ থেকে অবতরণ করতে দেখল। সেই মহামুনি কবে থেকে যে পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন হয়েছিলেন তা কেউ বলতে পারে না। অর্থাৎ যে মহা ঋষিকে তারা নামতে দেখলো, সেই মহা ঋষি কবে থেকে যে পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন ছিল তা কেউ বলতে পারে না। তার নাম কি, তার নাম সম্পর্কেও কারো কোনো স্পষ্ট ধারণা নেই। কেউ তাকে কপিল মুনি বলে, কেউ বলে লোমশ মুনি, অর্থাৎ কেউ বলে যে এই ঋষির নাম হচ্ছে কপিল, কেউ বলছে এর নাম হচ্ছে লোমশ, কেউ বলে এর নাম হচ্ছে জৈগী শব্দ, আবার কারো মতে এই ঋষির নাম মার্কণ্ডেয়। তাহলে এরকম নানা মুনির নানা মত যে ওই মহা ঋষি যে পর্বতের কন্দরে গুহায় তপস্যা করেন তিনি বস্তুত কে, এই নিয়ে ভীষণ একটা মতবিরোধ আছে। তো সেই মুনি পাহাড়ের শিখর থেকে আশ্রমে এসে নিজের প্রসঙ্গে বললেন, নিজের আত্মপরিচয় বললেন যে তিনি যুধিষ্ঠিরের সময় সমাধি মগ্ন হয়েছিলেন। তাহলে ভেবে দেখো, যুধিষ্ঠির মহাভারত, সেই যুধিষ্ঠিরের সময় তিনি সমাধি মগ্ন হয়েছিলেন। বিক্রমাদিত্যের সময় উঠেছিলেন। তাহলে সমাধি থেকে ভেঙে তিনি উঠলেন কখন? বিক্রমাদিত্যের সময়। সুদীর্ঘকাল ধরে তিনি সমাধি করেছেন। তাহলে যুধিষ্ঠিরের সময় সমাধি মগ্ন হয়ে বিক্রমাদিত্যের সময় তিনি সেই সমাধি ভঙ্গ করেছিলেন এবং পুনরায় বিক্রমাদিত্যের সময় সমাধিমগ্ন হয়ে যবনদের অত্যাচার পূর্ণ বর্তমান সময় উত্থিত হয়েছেন। এখানে যবন কথার অর্থ যে যারা তখন শাসন করছিল, যে মুসলমান সম্রাট তখন শাসন করছিলেন, যে অন্য জাতি বিধর্মী তখন শাসন করছিল ভারতবর্ষ, তাদের বোঝানো হয়েছে। তাহলে কোন সময় তিনি সমাধিমগ্ন হয়েছিলেন? যুধিষ্ঠিরের সময়। তারপর বিক্রমাদিত্যের সময় তিনি ধ্যান ভঙ্গ করেন এবং বিক্রমাদিত্যের সময় তিনি আবার যে ধ্যানে মগ্ন হন, আবার উঠলেন এই সময় যখন ভারতবর্ষে যবন শাসন চলছে, ঠিক সেই সময়। আচ্ছা, মহামুনি তখন ওই ব্রহ্মচারী দুজনকে, অর্থাৎ গৌরসিংহ ও শ্যাম সিংহ, এই দুজনকে ভারতবর্ষের বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করলেন।
বর্তমান মানে তখনকার, যে আচ্ছা বলো তো এখন ভারতবর্ষে কি, কারণ আমি তো এত সুদীর্ঘ কাল ধরে সমাধিমগ্ন থাকছি, তাহলে এখন তাহলে কি অবস্থা হচ্ছে ভারতবর্ষে। তখন তিনি জানলেন যে যবনরা বর্তমানে ভারতবর্ষ শাসন করছে। গৌরসিংহ শ্যামসিংহ বলল যে হে মহর্ষি, বর্তমানকালে ভারতবর্ষ শাসন করছে যবনরা। তাহলে ঋষি যখন সমাধিমগ্ন হন তখন যুধিষ্ঠিরের কাল, তারপরে যখন বিক্রমাদিত্যের সময় তিনি ধ্যান ভঙ্গ হন তখনও হিন্দু সম্রাট বিক্রমাদিত্য, তারপরে যখন তিনি আবার পুনরায় যখন ধ্যান ভঙ্গ হয়ে ওঠেন তখন ভারতবর্ষ যবন শাসনের করায়ত্ত হয়েছে, যবন শাসনের দখলে চলে গেছে। তো ব্রহ্মচারী দুজন তাকে বলল যে এখন যবনরাই ভারতবর্ষ শাসন করছে। কারণ কারণ কি, কিভাবে এই হস্তান্তর হলো বিক্রমাদিত্য থেকে, কিভাবে গেল? কারণ পরাক্রমশালী রাজা বিক্রমাদিত্যের মৃত্যুর পর, বিক্রমাদিত্য মহাপরাক্রমশালী একজন রাজা ছিলেন, তার মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে, যোগ্য শাসক ভারতবর্ষে তৎপর আর পাওয়া যায় না, সেই যোগ্য শাসকের অভাবে সাম্রাজ্য দুর্বল থেকে দুর্বলতর হতে শুরু করে। ক্ষমতার লোভে মন্ত্রীরা তাদের যে কর্তব্য, সে কর্তব্য ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিরোধিতায় লিপ্ত হয়ে পড়ে। তাদের যে কর্তব্য রাজাকে মন্ত্রণা দেওয়া, রাজাকে সুপরামর্শ দেওয়া, রাজাকে বিপদ থেকে বাঁচানো, তার জন্যই তো তারা মন্ত্রী। তো সেই সমস্ত ভুলে নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে পড়ে। সৈন্যরাও নারীদের প্রতি আসক্ত হয়ে নিজেদের প্রভাব নষ্ট করে ফেলে। এই সুযোগে কি হয়, এখানে বস্তুত অম্বিকা দত্ত ইতিহাসকেই বিবৃত করছেন। ইতিহাস যা সাক্ষ্য দেয় সেই ইতিহাসের কথাই তিনি এখানে তুলে ধরেছেন। বলছে সেই সুযোগে গজনী দেশের রাজা, ইতিহাসের যে গজনী সুলতান, গজনী দেশের সুলতান অত্যন্ত অহংকারী মহামদ, ইতিহাসে আমরা যাকে সুলতান মামুদ বলে পড়েছি, এখানে তিনি হচ্ছেন মহামদ। আবার শিবাজি হচ্ছেন শিবরাজ, ঔরঙ্গজেব হচ্ছেন অবরঙ্গজেব। এই নামগুলো আমাদের মাথায় রাখতে হবে। মহামদ সসৈন্যে ভারতবর্ষকে আক্রমণ করল। বিক্রমাদিত্যের মৃত্যুর পর যখন ভারতবর্ষ যোগ্য শাসক পায়নি, তখন সেই সুযোগে গজনীর সুলতান মহামদ তিনি সসৈন্যে ভারতবর্ষকে আক্রমণ করেন। প্রজাদের সম্পদ লুট করার পাশাপাশি মন্দিরগুলিকে ধ্বংস করতে থাকেন। মন্দিরের ভিতরের যে মূর্তিগুলো সেগুলোকে ভেঙে দেয় বিধর্মী, তারা তারা আমাদের এই মূর্তিগুলো ভেঙে দেয়। মূর্তির মধ্যে যে সমস্ত রত্ন ছিল তা সব লুট করে নিজের দেশে নিয়ে চলে যায়। এইভাবে ভারতবর্ষে প্রভূত ধন সম্পদ, তখন ভারতবর্ষ অত্যন্ত সমৃদ্ধ ছিল, সেই ভারতবর্ষের সমৃদ্ধির স্বাদ পেয়ে, সম্পদের স্বাদ পেয়ে অন্তত 12 বার ভারতবর্ষকে লুট করেছিল সেই সুলতান মহামদ, অর্থাৎ মামুদ, গজনীর সুলতান মামুদ 12 বার ভারতবর্ষকে আক্রমণ করেছিল। মহামদ আরো কি করেছিল, এগুলো সব ওই কাহিনীর মধ্যেই আমরা পাই, কাহিনীর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মহামদ অর্থাৎ মামুদ গুজরাট আক্রমণ করে। গুজরাটের যে অতি প্রসিদ্ধ হিন্দু তীর্থ সোমনাথ শিবতীর্থ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, সেই সোমনাথ তীর্থকে মাটিতে মিশিয়ে দিয়েছিল, গুড়িয়ে দিয়েছিল ভেঙে। আচ্ছা, এবার গৌরসিংহ আর শ্যামসিংহ বলছে ঋষিকে এখন সেই তীর্থের নামও কেউ স্মরণ করতে পারে না, মানে সেই সময়কার কথা বলছে, এটা মাথায় রাখতে হবে, সেই সময় নামও কেউ স্মরণ করতে পারে না। কিন্তু এক সময় সেই সোমনাথ তীর্থের অলৌকিক খ্যাতি ছিল। সোমনাথ তীর্থের যে শিব মন্দিরগুলো, তার দরজাগুলো, স্তম্ভগুলো নানা রকম মহামূল্যবান মণি, পাথর, হিরে ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল।
তো সুলতান মহামদও করলেন কি, সেই মন্দিরের সমস্ত স্তম্ভ, সমস্ত দরজা, সমস্ত চিলেকোঠাগুলোকে ভেঙে সব রত্ন লুট করে নিল। লুট করে সব নিয়ে গজনীতে চলে গেল। তারপর মাহমুদ যখন প্রাণ ত্যাগ করলো, মাহমুদ যখন মৃত্যুবরণ করলো, তখন শাহাবুদ্দিন নামক এক জবনরাজ গজনী দেশকে আক্রমণ করলো। শাহাবুদ্দিন কাকে আক্রমণ করলো? গজনী দেশকে আক্রমণ করলো। আক্রমণ করে মাহমুদের বংশকে নিশ্চিহ্ন করে দিল। তারপর সেই শাহাবুদ্দিন ভারতবর্ষে প্রবেশ করে কত 1250 বিক্রমাব্দে সেই শাহাবুদ্দিন ভারতবর্ষে প্রবেশ করে ধূর্ত শাহাবুদ্দিন দিল্লির সম্রাট পৃথ্বীরাজ এবং কান্যকুব্জের সম্রাট জয়চন্দ্রকে পরস্পরের সঙ্গে বিবাদে লড়িয়ে দিল। এরপর দুজনে যখন পরস্পর বিবাদে মত্ত, তখন সে অনায়াসে ভারতবর্ষের ওপর নিজের আধিপত্য বিস্তার করলো এবং বারাণসী পর্যন্ত সমস্ত জনপদকে একত্রিত করে বিস্তৃত ভূখণ্ডের ভারতবর্ষের বিস্তৃত ভূখণ্ডের অধীশ্বর হয়ে নিজেকে সুলতান ঘোষণা করল। বস্তুত শাহাবুদ্দিনই প্রধান ভাবে ভারতবর্ষে জবন রাজ্যের প্রতিষ্ঠা। শাহাবুদ্দিন, তারই সেই শাহাবুদ্দিনেরই এক কৃতদাস কুতুবউদ্দিন ভারতবর্ষের প্রথম সুলতান সম্রাট হয়েছিল। সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই জবনরাই ভারতবর্ষ শাসন করছে। এটা গৌরসিংহ আর শ্যামসিংহ বলছে সেই মহাঋষিকে। তারপর বলছি, যদিও তাদের মধ্যে আকবর শাহ অর্থাৎ সম্রাট আকবর শান্তিপ্রিয় ও বিদ্যৎপ্রিয় ছিলেন, তারই প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে প্রপৌত্র আলমগীর উপাধি নিয়ে ঔরঙ্গজেব এখন দিল্লির সম্রাট হয়েছে। সমস্ত ভারতবর্ষকে সে তার নিজের অধীনে আনতে পারলেও দক্ষিণ ভারতে ঔরঙ্গজেব নিজের সেই প্রভাব বিস্তার করতে পারেনি। ইতিহাস তার সাক্ষ্য দেয়। মহারাষ্ট্রবাসীদের হৃদয়ের মণি, শিবের অবতার শিবরাজই ঔরঙ্গজেবের প্রধান শত্রু। শিবাজি তিনি কি করছেন, পুনা নগরের, মহারাষ্ট্রের যে পুনা নগরের কাছে একটি দুর্গে সৈন্যদের নিয়ে বাস করছেন। মহামুনি কি করলেন? মহামুনি ভারতবর্ষের বর্তমান অবস্থা জানলেন, তৎকালীন বর্তমান যে অবস্থা, সেই অবস্থা জেনে পুনরায় পর্বতের গুহায় তপস্যা করতে চলে গেলেন এবং সেখানে ওই গৌরবটু আর শ্যামবটু যেখানে ছিল, সেখানে তাদের গুরু উপস্থিত হলো। তখন তাদের মধ্যে কিছু কথাবার্তা চলছিল। ঠিক সেই সময় তারা অনুভব করলো আশ্রমের মধ্যে কেউ যেন একটা রয়েছে। অর্থাৎ শ্যামবটু, গৌরবটু এবং তাদের যে গুরুদেব, তারা যখন সেখানে ছিল, তখন তারা অনুভব করলো যে আশ্রমের মধ্যে মনে হয় কেউ রয়েছে, আশ্রমের মধ্যে মনে হয় কেউ এসছে। উপস্থিত অনুভব করে দেখলো এক যবন যুবক সেই ব্রাহ্মণ কন্যাকে অপহরণ করতে এসছে। যেই না দেখলো, সঙ্গে সঙ্গে সেই যবন যুবককে গৌরসিংহ করলো কি, খড়গের দ্বারা তার মাথা কেটে দিল। যে ব্রাহ্মণ কন্যাকে সে উদ্ধার করে নিয়ে এসেছিল, সেই ব্রাহ্মণ কন্যাকে যখন সেই যবন যুবক অপহরণ করতে আসে, তখন এই কার্য করলো। তখন এই ঘটনায় ব্রহ্মচারীদের যে গুরুদেব, সে গৌরসিংহের প্রতি সন্তোষ প্রকাশ করলেন যে তুমি বেশ করেছ, যে এরকম ভাবে ব্রাহ্মণ কন্যাকে অপহরণ করবে তাকে উচিত শাস্তি দিয়েছ। এই গেল শিবরাজ বিজয়ের প্রথম নিঃশ্বাসের মোটামুটি বিষয়বস্তু। পরের ক্লাসে আমরা
আরো বিস্তারিত এই বিষয়ে জানব।